আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থের অবস্থা ও চাপ যে অধ্যায়টা আছে এটার হলো বেসিক কিছু আলোচনা করব এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব ইনশাল্লাহ। এই চ্যাপ্টারের উপর 2টা বা 3টা ক্লাস দিব আমরা। তার মধ্যে আজকের ক্লাস হচ্ছে সূত্রগুলা নিয়ে এবং সূত্রগুলার পরিচয় প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং সেগুলার কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব যেন হলো কি আমাদের কনসেপ্টগুলা মোটামুটি ইজি হয়ে যায়। এরপর আমরা পরের ভিডিওতে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা নতুন ক্লাসরুমে আমাদের একটু লাইটিং সেটআপ এখনো ঠিক হয়নি, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হবে, কষ্ট করে তোমরা একটু বুঝে নিতে হবে। তোমরা জানো আমি চকবাজার চট্টগ্রামে অফলাইনে এইচএসসি পদার্থবিজ্ঞান পড়াই। তোমরা যখন এইচএসসি তে আসবে তখন কেবি প্লাজার 3 তলায় চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে পড়াশোনায় চলে যাচ্ছি আমরা। দেখো, পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের সবার আগে যে জিনিসটা আসবে চাপ। চাপ কি বলতো? চাপ পি। তুমি দেখবা এফ বাই এ এরকম একটা সূত্র আছে। এটা আসলে কি? চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাকে কি চাপ বলে। তাইলে একক ক্ষেত্রফলের মোট ক্ষেত্রফল যদি এ হয় আর মোট প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কত হবে? এফ বাই এ। অনেকে বলবে স্যার বুঝলাম না। তাহলে দেখো, এ ক্ষেত্রফলে যদি চাপ হয় এফ, তাহলে একক ক্ষেত্রফলের উপর চাপ হবে কত বলতো? এফ বাই এ। এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাই হলো চাপ। ঠিক আছে? চাপের এসআই একক হলো কি? প্যাসকেল। কি বলতো স্যাররা? প্যাসকেল। দেখো স্যাররা, আমরা যদি এই যে এটার একক নিউটন, এফ এর একক, এর একক এসআই একক মিটার স্কয়ার, তাহলে এই চাপের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। যেটা নিউটন পার মিটার স্কয়ার ওইটাই হলো কি? প্যাসকেল। মনে রাখবে। ঠিক আছে? কখনো কখনো তোমাকে এটিএম এ দেওয়া থাকতে পারে 1 এটিএম সমান মনে রাখবা 101,325 নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল এত। ঠিক আছে? তো কখনো এটিএম এ দেওয়া থাকলে এই যে 101,325 এটা দ্বারা গুণ করে তুমি প্যাসকেলে নিয়ে আসবে। ঠিক আছে? এবার বিভিন্ন তলের ক্ষেত্রফলের শেপ যদি মানে তোমার বৃত্তাকার তল হয় তাহলে এটা ক্ষেত্রফল বের করে নিতে হবে পাই আর স্কয়ার দিয়ে। যদি আয়তাকার হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করে নিতে হবে। যদি বর্গাকার একটা তল হয় মানে বর্গাকার তলে তল দ্বারা তলের উপর কি বল প্রয়োগ করছে সেই তলটার ক্ষেত্রফলটা যদি মানে ক্ষেত্রটা যদি বর্গাকার ক্ষেত্র হয় তাহলে সেক্ষেত্রে কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার করে তুমি কি ক্ষেত্রফল বের করে নিবে। যেই টাইপের তোমার ক্ষেত্রটা থাকবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে। ওকে? এই চ্যাপ্টার পড়তে গেলে আমরা জানি ওজন, বস্তুর ওজন, একটা ওজন রাশিটাকে জানা লাগবে। ওজন ডব্লিউ ইকুয়াল টু কি বলো তোমরা? এমজি। এম অবশ্যই হবে কেজি এককে, জি হবে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ। এটা অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান আমরা জানি 9.81 ms ইনভার্স 2। তাহলে ওয়েট বা ওজন হবে নিউটন এককে। ওজন একটা বল। ঠিক আছে? দেন আমাদের পদার্থের ভরকে ঘনত্বে, ঘনত্ব মানে ভরকে আয়তনে বা আয়তনকে ভরে কনভার্ট করতে চাইলে, মানে একটা বস্তুর ভর জানা থাকলে তার আয়তন বের করা, বা আয়তন জানা থাকলে ভর বের করা, অথবা ভর এবং আয়তন জানা থাকলে ঘনত্ব বের করা, এটা আমরা কি এই ঘনত্বের ফর্মুলা থেকে জানতে পারবো। দেখো স্যাররা, ঘনত্ব ঘনত্ব রো দ্বারা প্রকাশ করে ইকুয়াল টু ভর বাই আয়তন। ভরের একক হবে কেজি আর আয়তনের একক লিটার হবে না, মিটার কিউব হবে। তাহলে এই ঘনত্বের এসআই একক কেজি পার মিটার কিউব। মনে থাকবে, কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের এই রাশিগুলো অবশ্যই লাগবে কিন্তু আমাদের। ঠিক আছে? তারপর চাপের ক্ষেত্রে দেখবা প্যাসকেল, বিজ্ঞানী প্যাসকেল একটা সূত্র দিয়ে গেছিলেন যেটাকে আমরা প্যাসকেলের সূত্র বলি। প্যাসকেলের সূত্র একটা পাত্রের মধ্যে যদি আমি একটা চাপ প্রয়োগ করি বা কোন একটা তরলের মধ্যে যদি চাপ প্রয়োগ করি, তাহলে ওই চাপটা সব দিকে সমানভাবে সঞ্চারিত হবে, অর্থাৎ সব দিকে, পাত্রের সব দিকেই ওই একই পরিমাণ চাপ অনুভূত হবে। ঠিক আছে? এটাই কথা। তো এই প্যাসকেলের সূত্রের উপর ভিত্তি করে এই বল বৃদ্ধিকরণ নীতি, একটা নীতি আছে, বল বৃদ্ধিকরণ নীতি। হ্যাঁ, বল বৃদ্ধিকরণ প্যাসকেলের নীতির উপর ভিত্তি করে বা প্যাসকেলের সূত্রের উপর ভিত্তি করে, যেটাকে আমরা হাইড্রোলিক প্রেস বলি। এটা কোথায় পাবো আমরা? হাইড্রোলিক প্রেসে। হাইড্রোলিক প্রেসে আমরা সবাই এটা দেখছি, তাই না? দেখো, আমাদের এরকম ধরো একদিকে মানে কম বল প্রয়োগ করে, মানে এটা আসলে দেখো একটা কম ক্ষেত্রফল দিয়ে, দেখো এটা একটু স্বভাবত একটু চিকন, এটা একটা, এখানে একটা পিস্টন থাকে, পিস্টন ঢাকনার মতো একটা জিনিস। তো এই পিস্টন, এখানে তরল পদার্থ অবশ্যই আছে।
দেখে বোঝা যাচ্ছে এখানকার পিস্টনটা একটু ছোট আর এখানকার পিস্টনটা একটু কি বড়। তাহলে এই পিস্টনটার ক্ষেত্রফল হচ্ছে ধরো A2 বড়টা, আর এটার ক্ষেত্রফল হচ্ছে A1। তো তুমি যদি এই ছোট পিস্টনে F1 ছোট পরিমাণ বল প্রয়োগ করো, তাহলে তুমি এই বড় পিস্টনে এখানে নিম্নমুখী যদি তুমি F1 বল প্রয়োগ করো, এখানে ঊর্ধ্বমুখী একটা বৃহৎ মানের F2 বল প্রয়োগ পাবা। এটার কারণ হচ্ছে হলো এই পিস্টনে মোট চাপ আর এই পিস্টনে মোট চাপ, এখানে নিম্নমুখী চাপ এখানে ঊর্ধ্বমুখী চাপ ইকুয়াল হবে, প্যাসকেলের সূত্র থেকে বলা যায়। তাহলে কি বলে প্যাসকেলের সূত্র? প্যাসকেলের সূত্র বলে এখানে চাপ P1 এখানে চাপ P2 পরস্পর সমান হবে। এটাই হচ্ছে হলো প্যাসকেলের সূত্র। এই প্যাসকেলের সূত্র থেকে আমরা আসলে এই জিনিসটা পাই আর কি। তো আমরা চাপ ইকুয়াল টু কি জানি? F বাই A। চাপ ইকুয়াল টু কি বলতো? F বাই A। তাহলে F1 বাই A1 এটা হবে F2 বাই কি A2। এবং মনে রাখবা এখানে তাহলে সুতরাং এই যে F1 বাই এটাকে এভাবে পাঠিয়ে দিয়ে পক্ষান্তর করি, এই যে এখানে দেখো জায়গায় এক্সচেঞ্জ করি, F1 বাই F2 হয়ে যাবে, এটা A1 বাই A2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি হচ্ছে পিস্টন গুলার ক্ষেত্রফল জানি, একটা পিস্টনের প্রয়োগকৃত বলটা জানি, তাহলে এখানে আউটপুটে কত বল পাবো সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে। এবং মনে রাখবে এই পিস্টনটা যদি F পরিমাণ বল প্রয়োগের কারণে এই পিস্টনটা যদি ছোট নিচের দিকে L1 পরিমাণ নেমে আসে, তাইলে এই পিস্টনটা L2 পরিমাণ উপরের দিকে উঠে যাবে। এখানে L1 পরিমাণ যদি এটা নামে বল প্রয়োগের কারণে, তাহলে এটা L2 পরিমাণ উপরের দিকে উঠবে। এবং মনে রাখবে ছোট পিস্টন এবং বড় পিস্টন দুইটাতে কৃত কাজের পরিমাণ সেম হবে। মানে হচ্ছে এখানে W1 এবং W2 সেম হবে। মানে এই পিস্টনের কৃত কাজ যা হবে এই পিস্টনের কৃত কাজ তা হবে। এখানে পিস্টনটাকে নামাতে কৃত কাজ আর এখানে পিস্টনটাকে উঠাতে কৃত কাজ। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমরা জানি W ইকুয়াল টু কি Fx, এখানে হবে Fl। তাহলে F1 L1 ইকুয়াল টু কি বলতো? F2 L2। তাহলে এখান থেকে বা দেখো F1 বাই F2 যদি করি আমি এখানে পাচ্ছি L2 বাই কি L1। তো আমাদের পিস্টন গুলার যদি সরণ জানা থাকে তাইলেও আমরা বল বের করতে পারবো। তো F1 বাই F2 ইকুয়াল টু এটা, F1 বাই F2 ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে এই দুইটা সমীকরণ ইউজ করে বলা যায় না যে A1 বাই A2 ইকুয়াল টু কি L2 বাই L1। এখানে আরেকটা সূত্র পেলাম। তাহলে টোটাল আমাদের কয়টা সূত্র আসলো? তিনটা সূত্র। এখান থেকে কয়টা সূত্র পেলাম আমরা? তিনটা সূত্র। তো এখানে তিনটা সূত্রের মধ্যে যেই কোনো তিনটা ডাটা দেওয়া থাকলে চতুর্থ ডাটাটা কি করা যায়? বের করা যাবে। এগুলা মানে ছোট পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে। ছোট পিস্টন কতটুকু নেমে গেছে সেটা যদি দেওয়া থাকে, তাহলে বড় পিস্টন কতটুকু উপরে উঠবে সেটা বের করা যাবে এটা থেকে। আবার দোনোটা পিস্টনে যদি বলের অনুপাত দেওয়া থাকে বা মানে F1 বা F2 দেওয়া থাকে, তাহলে আমরা চাইলে এখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে পারবো। আবার দুইটা বলের অনুপাত বা দোনোটা ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, একটা বল দেওয়া আছে, অন্য বলটা আমরা এখান থেকে বের করতে পারবো। এগুলা নেড়ে চেড়ে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি করব? ম্যাথ করব। তবে মনে রাখবে আমার সাজেশন থাকবে তুমি হচ্ছে এগুলা সবসময় হচ্ছে মিটার স্কয়ারে বসাবে ক্ষেত্রফলগুলা, আর বলগুলা সবসময় নিউটন এককে বসাবে, আর এল গুলা চেষ্টা করিও সবসময় হচ্ছে মিটারে বসাতে। স্যার সেন্টিমিটার উপরেরটা সেন্টিমিটার নিচেরটা সেন্টিমিটার বসালে হবে না? হবে। স্যার উপরেরটা যদি আমি মিলিমিটার স্কয়ার নিচেরটা মিলিমিটার স্কয়ার দুটোটা একই এককে বসাই হবে? হবে। তো তারপর আমি সাজেস্ট করি তোমাদেরকে এসআই এককে নিয়ে করিও সবসময়। ঠিক আছে, আচ্ছা। এবার যদি এটা হয়ে যায় তাহলে বল বৃদ্ধিকরণ নীতি চলে গেল। বল বৃদ্ধিকরণ নীতির পর আমাদের মনে রাখবে হচ্ছে হলো এই যেটা আসে সেটা হচ্ছে হলো এই তরলের অভ্যন্তরে চাপ, অভ্যন্তরে চাপ, তরলের অভ্যন্তরে তরলের চাপ। মনে রাখবে এইচ গভীরতায়, কত গভীরতায়? এইচ গভীরতায় কোন একটা তরলের এইচ গভীরতায় তরলের চাপ, তরলের চাপ হচ্ছে হলো এই P ইকুয়াল টু এইচ রো জি, যেখানে এই যে এটা হচ্ছে হলো তরলের পৃষ্ঠ থেকে উপরের পৃষ্ঠ, তরলের উপরের পৃষ্ঠ হতে গভীরতা, উপরের পৃষ্ঠ হতে গভীরতা। অবশ্যই তোমাকে এটা মিটার এককে বসাতে হবে। এটা হচ্ছে হলো তরলের ঘনত্ব, অবশ্যই কেজি পার মিটার কিউব, কোন একক? কেজি পার মিটার। আচ্ছা, আর জি তো তোমরা জানো 9.8 ms ইনভার্স 2 এককে, তাইলে অবশ্যই এটা তুমি কি প্যাসকেল একক বা নিউটন পার মিটার স্কয়ার এককে পেয়ে যাবে। ঠিক আছে স্যাররা? এখন ঘনত্ব অনেক কিছুর আছে, যেমন পানির ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব কত ধরা হয়? 1000।
কেজি পার মিটার কিউব। তার হচ্ছে কেরোসিন, কেরোসিন যদি হয়, কেরোসিন দেখবা 800 কেজি পার মিটার কিউব। তারপর হচ্ছে পারদ 13,600, 13,595 অ্যাকচুয়ালি, তো 13,600 রাউন্ড ফিগারে পারদ, এটা কি পারদ। এরকম বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন রকম, তো মনে দেখবা তুমি এটা কোন তরল। আবার পানির ঘনত্ব সবসময় 1000 হয় না, সমুদ্রের পানির ঘনত্ব দেখবা যে 1000 একটু বেশি লবণাক্ত থাকে, তো ওখানে পানির ঘনত্ব বেশি থাকে। তো চলো প্রশ্নে কত দেওয়া আছে এটা একটু খেয়াল রাখি এটা। আর যদি বলে এইচ গভীরতায় মোট চাপ কত, দেখো এইচ গভীরতায় যদি বলে যে এইচ গভীরতায় মোট চাপ, মনে রাখিও এইচ গভীরতায় মোট চাপ কত, ঠিক আছে, মনে রাখবে তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় মোট চাপ পি টোটাল ইকুয়াল টু হচ্ছে হলো এই যে বায়ুমণ্ডলীয় চাপ পি নট প্লাস এইচ রো জি, এই দুইটার সমষ্টি। অনেক সময় এটা এই কনসেপ্টটা আসতে পারে, মানে বায়ুমণ্ডলের চাপ কত 101,325 যেটা এটা, অথবা কোন কোন জায়গায় দেখবা 1.01 ইন্টু 10⁵ দেওয়া। তো বায়ুমণ্ডলের চাপ 1 atm সমান এটা দেওয়া, প্রশ্নে কত দেওয়া আছে দেখি, হ্যাঁ, নাইলে এটা পুরোটা বসে 101,325 প্লাস এইচ রো জি। এইচ রো জি তো তুমি কিভাবে বের করবা জানো, মানে হচ্ছে এটা হচ্ছে বায়ুর চাপ, আর এটা হচ্ছে হলো কি পানি বা তরলের চাপ, তাহলে বায়ুর চাপ আর তরলের চাপ মিক্স করলে মোট চাপ। এটা দিয়ে কিন্তু মোট চাপের কনসেপ্টটাও আসতে পারে এখান থেকে, মনে থাকবে। আচ্ছা, এরপরে যদি আমরা হিসাব করি, দেখো এই কোন একটা পদার্থের, যদি পদার্থকে বস্তুকে, পদার্থ বলবো না বস্তু বলি, একটা বস্তুকে যদি ধরো একটা তরলের অভ্যন্তরে কি করে ডুবাই, এখানে ধরো উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল এ, নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল এ, একটা তরলের মধ্যে যখন ডুবাইছি, নিচের দিকে তরলগুলা এখানে একটা ঊর্ধ্বমুখী বল দিবে। তো ভালো কথা, এখান থেকে উপর থেকে এটার এই উপরের পৃষ্ঠের ইয়াটা হচ্ছে হলো কত, ধরে নিলাম হচ্ছে হলো H1, আর পৃষ্ঠ থেকে একদম নিচের তলের পর্যন্ত দূরত্বটা হচ্ছে H2। এগুলা অনেক সময় এই নিচেরটা দেওয়া থাকে, এইটাও দেওয়া থাকতে পারে, একই কথা, নিচ থেকে দিছে আর কি। তো দেখো চাপ হিসাব হবে সব সময় উপরের পৃষ্ঠ থেকে, চাপের সময় যখন তুমি এইচ গভীরতা হিসাব করবে তখন উপরের পৃষ্ঠ থেকে হিসাব করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বলা যায় না, এই যে এইটুকু হচ্ছে এইচ বস্তুটার উচ্চতা, সেটা হচ্ছে কত H2 মাইনাস কত H1। তুমি যদি এটাকে H2 ধরো, এটা ধরতে পারবো, বড়টা ধরতে পারবে H1। ওকে, নিচের দিক থেকে নিচের পৃষ্ঠে বল প্রয়োগ করবে তরলগুলা, এখানে যে পানি বা অন্য তরল পদার্থ আছে সেগুলো F2 পরিমাণ বল দিবে, আর উপরের পৃষ্ঠে যে তরলগুলো আছে উপরের দিকে, সেটা এখানে বল প্রয়োগ করবে F1। তাহলে একটা বস্তুর উপর নিচের দিক থেকে তরল, আর স্যার এই সাইড থেকে তরলের চাপ দিবে না, দিবে স্যার, বল প্রয়োগ করবে, এদিকের বল আর এদিকের বল পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল করে দিবে আর কি, ঠিক আছে বস্তুটার। তাহলে স্যার উপরের দিকে বল আর নিচের দিকের বল ক্যান্সেল করবে না, না, কারণ হচ্ছে হলো এই দিকের এই পৃষ্ঠটার প্রত্যেকটা কণা উপর থেকে এই পেশের পৃষ্ঠের কণাটা যত গভীরতায় আছে এদিক থেকে তত গভীরতা আছে, তার মানে এদিক থেকে যে বল প্রয়োগ করবে এরা, ঠিক আছে, দেখ খেয়াল করো, এদিক থেকে যেই বলগুলো প্রয়োগ করবে সেগুলো পরস্পর কি সমান এবং বিপরীত হবে, ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু উপরের দিকের বল এবং নিচের দিকের বল সমান হয় না, যত নিচে, যত গভীরতা বেশি, যত নিচে যাবা সেখানে চাপ তত বেশি, অর্থাৎ তত বেশি বল প্রয়োগ হয়। তাহলে এই জায়গায় বলতো বল বেশি হবে, কারণ এটা গভীর, উপর থেকে হচ্ছিল H2 গভীরতা, এই F2 টা বড় হবে, F1 টা ছোট হবে। তাহলে এই বস্তুর উপর তরলের একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে না, লব্ধি বল, লব্ধি মানে যোগফল, ফলাফল। তাহলে F2 এবং F1 এর যেই ফলাফলটা, সেটাই হচ্ছে হলো এই বস্তুর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, বা কি বলতো প্লবতা। তাহলে বস্তুটির উপর তরলের নিট বল, তরলের কি বল, নিট বল বা প্লবতা, বা কি বলতো স্যার প্লবতা। এই প্লবতাকে আমি যদি F দ্বারা প্রকাশ করি, এই প্লবতা হচ্ছে হলো এই F2 মাইনাস কি F1, এই দুইটার রেজাল্টেন্ট। মনে রাখবা এটা যদি হচ্ছে হলো ঊর্ধ্বমুখী বল হয়, নিম্নতলে ঊর্ধ্বমুখী বল, আর এটা হচ্ছে এটা মান হবে হচ্ছে F2 ইকুয়াল টু, তল দোনোটার ক্ষেত্রফল তো একই, তাহলে A H2 রো জি। আমরা জানি এই অনেকে বলছে এটা কোত্থেকে আসলো, এখানে চাপ যদি P ইকুয়াল টু F বাই A হয়, তাহলে বলতো সুতরাং F ইকুয়াল টু কি PA, তাই না, P ইকুয়াল টু কি H রো জি,
তাহলে এ এইচ রো জি, এখান থেকে এই সূত্রটা আসছে। উপরের তলে যেটা বল সেটা হচ্ছে এই যে উপরের তলে, এই তলে, উপরের তলে নিম্নমুখী বল। কোন দিকে বল এটা বলতো? নিম্নমুখী বল। তরলের নিম্নমুখী বল F1, এটা AH1 রো জি। তাহলে এখানে বল হবে, কাজ করবে AH1 রো জি, আর এখানে কাজ করবে হচ্ছে ঊর্ধ্বমুখী বল কাজ করবে AH2 রো জি। তবে তুমি যদি হচ্ছে এটাকে H1 ধরো তখন এটা H1 হয়ে যাবে, এটাকে তখন যদি H2 ধরো তখন এটা H2 হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো এটা, তাহলে প্লবতা হচ্ছে দুইটা বলের রেজাল্টেন্ট। আবার এখানে চাইলে AH2 রো জি লিখতে পারি। রোটা কিন্তু তরলের ঘনত্ব, রোটা কার? বস্তুর ঘনত্ব না, রো হচ্ছে হলো কি? তরলের ঘনত্ব, রো তরলের ঘনত্ব। রো হচ্ছে কার ঘনত্ব? তরলের ঘনত্ব। মনে থাকবে তো? এগুলো সিম্পল জিনিস, ভেরি ভেরি সিম্পল, তাই না? মনে রাখতে হবে। এটা বিয়োগ হচ্ছে হলো কি? AH1 রো জি। এভাবে তুমি এখান থেকে বের করতে পারো যদি H1 H2 দেওয়া থাকে। তবে দেখো তো এখান থেকে A রো জি কমন নেওয়া যায় না, তখন H2 মাইনাস কি H1। এটা প্লবতার সূত্র, এটা কোনো কোনো জায়গায় দেখবা। অবশ্যই ক্ষেত্রফল মিটার স্কয়ারে বসাতে হবে, কোন এককে? মিটার স্কয়ার মাস্ট। রো কেজি পার মিটার কিউব এককে, জি এমএস ইনভার্স 2 তে, এইচ অবশ্যই মিটারে বসাতে হবে, তাইলে হচ্ছে হলো এফ, তুমি প্লবতাটা নিউটনে পাবে। এবার দেখো এই H2 মাইনাস H1 টাকে তুমি H ধরছো না, মানে বস্তুটার উচ্চতা ধরছো না, এটা বস্তুর গভীরতা না, বস্তুর উচ্চতা। তাইলে বলা যায় এটা এ রো জি এইচ। তাইলে সুতরাং প্লবতা দেখবা এফ লেখা হচ্ছে হলো এ এইচ রো জি। কি লেখা? এ এইচ রো জি। তাহলে প্লবতার কয়েকটা সূত্র আমরা পাচ্ছি এখানে। এটা একটা প্লবতার সূত্র, তারপর এফ ইকুয়াল টু, দেখো এই যে এটা একটা প্লবতার সূত্র, এইটাও তো একটা প্লবতার সূত্র, এই যে আবার এখন এটা পেলাম এ এইচ রো জি। আবার বস্তুটার ক্ষেত্রফল এবং গভীরতা, গভীরতা বলছি বারবার, উচ্চতা, এই দুইটা গুণ করলে বস্তুটার আয়তন পাবো না? তাহলে এটা লেখা যাবে ভি রো জি, ভি রো জি। তাহলে প্লবতা ইকুয়াল টু কি? ভি রো জি। তবে এখানে ভিটা কি? বস্তুটার আয়তন, বস্তুর আয়তন। যেহেতু বস্তুটা নিমজ্জিত আছে, তাহলে বস্তুটার আয়তন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন সেম হবে এখানে। এটা বস্তুর আয়তন বা বস্তু কর্তৃক অপসারিত কি তরলের আয়তন। তবে যখন বস্তুটা পুরোপুরি ডুবন্ত থাকবে না, তখন প্লবতার এই জায়গায় আয়তন হবে হচ্ছে হলো বস্তুটার যতটুকু আয়তন ডুবে থাকবে, ঠিক আছে, অতটুকু আয়তন, মানে এটা হচ্ছে হলো বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন। ঠিক আছে, এটা হচ্ছে হলো বস্তু কর্তৃক সম্পূর্ণ নিমজ্জিত আছে তাই বস্তুর আয়তন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন সেম। কিন্তু যখন তোমার এই বস্তুটা ডুবন্ত, সম্পূর্ণ ডুবন্ত থাকবে না, যতটুকু ডুবন্ত থাকবে অতটুকুর আয়তন আর হচ্ছে অপসারিত তরলের আয়তন হবে এক। ঠিক আছে, যতটুকু ডুবন্ত থাকে ওইটাই হচ্ছে হলো কি অপসারিত তরলের আয়তন। তাহলে এটা বলতে পারি এই বস্তু কর্তৃক, বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন, অবশ্যই মিটার কিউব এককে এই তরলের আয়তন। আর রো হচ্ছে তরলের ঘনত্ব অবশ্যই। আচ্ছা, আর যেহেতু 9.8 জানো তোমরা, তো এটাকে আবার বলে এই যে প্লবতা যা কোন বস্তুর, এটাই হচ্ছে হলো বস্তুর হারানো ওজন। বস্তুর কি? হারানো ওজন। হারানো ওজন বলতে বায়ুতে একটা বস্তুর ওজন যা থাকে, পানিতে নেওয়ার পর প্লবতার কারণে বস্তুটার ওজন কিছুটা কম মনে হয়, এটা আবার তাহলে হারানো ওজন। এটা কি বলতো? যেটাই প্লবতা এটাই কি হারানো ওজন, হারানো ওজন। ওকে, বস্তুর হারানো ওজন আর প্লবতা কি সেম। আর এটার আরেকটা নাম, এই প্লবতার আরেকটা নাম হচ্ছে হলো বস্তু কর্তৃক অপসারিত, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন। ঠিক আছে, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজন, হারানো ওজন এই সেম হয়। এটা কে বলছে? বিজ্ঞানী আর্কিমিডিস বলছে। বিজ্ঞানী আর্কিমিডিস বলছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যা, হারানো ওজন তা। এটা ম্যাথমেটিক্যালিও প্রমাণ করা যায়, বিভিন্ন অঙ্কে দেখবা পাবা। তাইলে একটা বস্তুর হারানো ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সেম হবে, মনে থাকবে। আবার সেটাই হচ্ছে প্লবতার সমান। সেটা কিসের সমান? প্লবতার সমান, মনে থাকবে। আবার এটাই আবার বলা হচ্ছে বস্তুটির উপর তরলের নির্বল। ঠিক আছে, তাহলে একই জিনিসের চারটা ভিন্ন ভিন্ন নাম। ঠিক আছে, তবে এই দুইটা আমরা পাইছি, এই দুইটা যে পরস্পর ইকুয়াল
এটা আমরা পাইছি হচ্ছে হলো আর্কিমিডিসের নীতি থেকে। আর্কিমিডিস বলছেন কোন তরলে বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটা আমরা ম্যাথ করব, ম্যাথ করলেও দেখবা পাবা এটা ইনশাআল্লাহ। এই হচ্ছে তাইলে আমাদের হচ্ছে হলো বস্তুর হচ্ছে হলো বিভিন্ন হারানো ওজন টোজনের ব্যাপার। তারপরেও একটু কথা আছে, এই যে হারানো ওজন আমরা বলতেছি, হারানো ওজন, এই হারানো ওজনটা মানে কি? হারানো ওজন মানে যতটুকু ওজন কম মনে হয়। হারানো ওজনটা হচ্ছে হলো বস্তুর বায়ুতে ওজন। বস্তুর কি বলতো? বায়ুতে ওজন। বস্তুর বায়ুতে ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজন। পানিতে ওজন, এই বস্তুর পানিতে ওজন এবং বায়ুতে ওজন, সরি বায়ুতে ওজন এবং পানিতে ওজনের যে পার্থক্য ওইটাকে বলে হারানো ওজন। এই হারানো ওজন যেটা, এটাই হচ্ছে হলো প্লবতা। তাহলে তুমি প্লবতা জানলে হারানো ওজন জানবা, তাই না? প্লবতা জানলে হারানো ওজন বের করা পসিবল। আর বায়ুতে ওজনটাকে বলা হয় এমজি, যেটা আমরা নরমাল জানি। পানিতে ওজনটা তোমাকে এই সূত্র ব্যবহার করে বের করতে হবে। তবে এই সূত্রটার একটা বিকল্প রূপ আছে, সেটা হচ্ছে এই হারানো ওজন যেটা, এই যে বস্তুর বায়ুতে ওজন যেটা, এটাকে বলা হয় হচ্ছে প্রকৃত ওজন। এটা কি ওজন বলতো? প্রকৃত। এই প্রকৃত ওজন আর পানিতে যেটা ওজন হয় সেটা তো মনে হয়, সেটা তো প্রকৃত না, ওটাকে বলা হয় আপাত ওজন। কি বলে বলতো? আপাত ওজন। আপাত ওজন। তাইলে হারানো ওজন ইকুয়াল টু প্রকৃত ওজন মাইনাস কি আপাত ওজন, এটাও একটা সূত্র, ঠিক আছে? তাহলে এগুলো দিয়ে আমাদের বিভিন্ন সময় অঙ্ক করতে হবে, বিভিন্ন জিনিস দেওয়া থাকবে, তখন আমরা এগুলো ব্যবহার করে কাজ করব, ঠিক আছে? কনসেপ্ট বুঝলে মোটামুটি হচ্ছিল পরবর্তীতে এগুলো কি করা সহজ হয়ে যায়। হারানো ওজন তুমি এটাকে যা লিখলা ডব্লিউ লিখতেছো, বা হচ্ছে ডব্লিউ লস লিখতেছো এল, আর প্রকৃত ওজন এল, এটা হচ্ছে ডব্লিউ হচ্ছে কি লিখতেছো, আর আপাত ওজন লিখো, অথবা এটা ডব্লিউ নট, এটাকে ডব্লিউ লিখলা আপাত ওজন। এখান থেকে এরকম সূত্র দাঁড় করানো যায়। তো আমরা এইটা মনে রাখবো এগুলা, দেন সেখান থেকে হচ্ছে কি ম্যাথ করবো। এগুলা গেল। এরপর আসে হচ্ছে স্থিতিস্থাপকতার যে পার্টটা আছে, কোন বস্তুকে বিকৃত করলে মানে হচ্ছে বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, কোন বস্তুকে বল প্রয়োগ করে যদি আমি প্রসারিত করি তাহলে সেক্ষেত্রে তার বিকৃতি ঘটবে। ধরো একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে হলো এল নট, আমি তাকে বল প্রয়োগ করে কিছুটা প্রসারিত করলাম, সেটা হচ্ছে হলো কি এটা, এখন তার দৈর্ঘ্যটা হলো হচ্ছে হলো ধরো এল। তাই এই যে প্রসারিত করলাম কতটুকু বলতো? এল মাইনাস এল নট, এটা হচ্ছে হলো দৈর্ঘ্যের পরিবর্তন। আমি বস্তুটাকে লম্বা করার সময় যেই পরিমাণ বল প্রয়োগ করছি, এই বস্তুটা ভিতরের দিকে একই পরিমাণ একটা প্রত্যয়নী বল প্রয়োগ করতেছে। এটাকে যদি আমরা এফ ধরি, বা তোমাদের বইয়ে এসএসসি লেভেলের বইয়ে এটাকে টি ধরছে, এটা হচ্ছে হলো প্রত্যয়নী বল। কি বলতো? প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। তাইলে এই যে এই তারটার বা বস্তুটার যদি এখানে প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফলটা, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাইলে বস্তুটাকে যে আমি বল প্রয়োগ করে বিকৃত করার চেষ্টা করছি, মানে বাড়াতে চেষ্টা করছি দৈর্ঘ্যটা, তাইলে একক ক্ষেত্রফলে যেই প্রত্যয়নী বলটা দেয় মানে হচ্ছে টি বাই এ, কোন একটা বস্তু তার বিকৃতি প্রতিরোধে একক ক্ষেত্রফলে যেই বলটা দিচ্ছে, এটাকে এফ বাই এ ও লেখা যাবে, টি বাই এ লিখছি আমি, এটাকেই বলে পীড়ন। এটাকে কি বলে বলতো? পীড়ন। যেটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি দেখতে চাপের মতো, মানে এফ বাই এ যেটা, সেটা তো চাপ, তাই না? তবে চাপ হচ্ছে হলো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, আর পীড়ন হচ্ছে হলো প্রত্যয়নী বল, মানে বিকৃতি প্রতিরোধকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চাপের ক্ষেত্রে হচ্ছে যে বলটা দেওয়া হচ্ছে প্রযুক্ত সেটা, আর পীড়নের ক্ষেত্রে হচ্ছে হলো যেই বলটা বস্তুর বিকৃতি করার, মানে বস্তুর দৈর্ঘ্য যখন আমি পরিবর্তন করতে চাচ্ছি, উল্টো দিকে একক ক্ষেত্রফলের মধ্যে যেই বলটা তৈরি হচ্ছে এটাকে বলে পীড়ন। তাইলে তুমি এটাকে চাইলে কিন্তু এফ বাই এ লিখতে পারবা। কি লিখতে পারবা বলতো? এফ বাই এ। এটাকে চাইলে এফ বাই এ লেখা যায়। তাইলে টি বাই এ হচ্ছে পীড়ন। আর এই যে বিকৃতি বলতেছি সেটা কি? দেখো বিকৃতি, কোন বস্তু, এখানে তো আমরা দৈর্ঘ্যের কথা বলছি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কয়েক ধরনের, পীড়ন তিন ধরনের, কয়েক ধরনের হয়, তার মধ্যে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, তারপর হচ্ছে আয়তন পীড়ন আছে, তারপর হচ্ছে হলো কৃন্তন বা মোচর বিকৃতি থেকে সেখানে হচ্ছে হলো কৃন্তন পীড়ন আছে। তো বিকৃতির ক্ষেত্রে হচ্ছে হলো এরকম দৈর্ঘ্য পীড়ন আছে, কি আছে বলতো? দৈর্ঘ্য পীড়ন। তো কৃন্তন বা মোচর যেটা আছে সেটা আমরা আলোচনা করব না, কিন্তু দৈর্ঘ্য
পীড়ন বা দৈর্ঘ্য হচ্ছে বিকৃতি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আবার হচ্ছে আয়তনটাও একটু বলে দিব। তাহলে দেখো এই যে বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে এটাকে বলা যায় এল মাইনাস এল নট ডিভাইড বাই হচ্ছে কি এল নট। এটা হচ্ছে কি বিকৃতি। দৈর্ঘ্যের পরিবর্তন একটা দৈর্ঘ্য, আবার আদি দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটা মানে মিটার মিটারে কাটা, বিকৃতির কোনো একক থাকে না। তাইলে বিকৃতি হচ্ছে এটা, পীড়ন হচ্ছে এটা। এবার এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে। এবার আসো আয়তনের ক্ষেত্রে। কোন বস্তুর উপর আয়তন যখন ইয়া করা হয়, দেখো আয়তন বিকৃতির ক্ষেত্রে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এটা এখানে কি বলতো? দৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি তাহলে কেমন হবে বলতো? আয়তন বিকৃতি হবে ডেল ভি ডিভাইড বাই হচ্ছে ভি নট। চূড়ান্ত আয়তন মাইনাস হচ্ছে আদি আয়তন ডিভাইড বাই হচ্ছে আদি আয়তন। এটা হচ্ছে আয়তন বিকৃতি। আর পীড়নের ক্ষেত্রে সবসময় হচ্ছে কি এটাই দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন। আবার আয়তন পীড়নের ক্ষেত্রেও সেম, আয়তন পীড়ন সেম টি বাই এ, আয়তন পীড়ন। এবার আসো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক একটা রাশি আসে, কি বলতো? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত। পীড়ন এবং কি বিকৃতির অনুপাত। পীড়ন এবং বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। এটা হচ্ছে হুকের সূত্র নামক একটা সূত্র থেকে আসছে। হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন উহার বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে, ওইটা থেকে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কটা আসছে। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক কয়েক ধরনের হয়, তার মধ্যে আমাদের দুইটা মাস্ট না জানলেই নয়। একটা হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক এটা ওয়াই দ্বারা ডিনোট করে, যেটাকে ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস বলে। আর একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক যেটা, এটাকে ইংলিশে বলে বাল্ক মডুলাস। আয়তন গুণাঙ্ক বি দ্বারা প্রকাশ করে। দৈর্ঘ্য গুণাঙ্কের সময় উপরে হবে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, কি বলতো? দৈর্ঘ্য পীড়ন, নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি। সঠিক জিনিস হচ্ছে এটা। আর এটা হচ্ছে আয়তন পীড়ন ডিভাইড বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন বাই কি আয়তন বিকৃতি। এখন আমরা যদি এগুলাকে একটু উপরে উঠিয়ে ফেলি, এখন এই যে ইয়ং মডুলার যে সমীকরণ, সেটা হচ্ছে y ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন হবে কত বলতো? টি বাই এ, সব ক্ষেত্রে টি বাই এ। তাহলে টি বাই এ। আর দৈর্ঘ্য বিকৃতি সমান কত? ওই যে এল মাইনাস এল নট ডিভাইড বাই এল নট। এই এটা দিয়ে আমরা এখন থেকে হচ্ছে কি অঙ্ক করব, হচ্ছে ইয়ং মডুলাস বের করব। আর আয়তন গুণাঙ্ক যেটা বাল্ক মডুলাস, সেটা হচ্ছে বি ইকুয়াল টু এই যে টি বাই এ, আর হচ্ছে নিচে হচ্ছে ভি মাইনাস ভি নট ডিভাইড বাই ভি নট। এটা দিয়ে আমরা হচ্ছে কি এই আয়তন গুণাঙ্কের অঙ্কগুলো করব। মনে রাখবা যে দুইটা কঠিন পদার্থের ক্ষেত্রে বা দুইটা তারের ক্ষেত্রে যদি বলে কোনটার স্থিতিস্থাপকতা বেশি, ইয়ং গুণাঙ্ক বের করে বলবা যেটার ইয়ং গুণাঙ্কটা বেশি সেটা স্থিতিস্থাপকতা বেশি। দুইটা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি তোমার আয়তন নিয়ে হিসাব নিকাশ করতে বলে যে কোনটার স্থিতিস্থাপকতা বেশি, তাহলে ওইটা হচ্ছে কি এই হবে হচ্ছে আয়তন, ওইটা আয়তন গুণাঙ্ক দিয়ে হিসাব করবা, আয়তন গুণাঙ্ক দিয়ে সিদ্ধান্ত দিবা। দুইটা আয়তন গুণাঙ্ক বের করবা, তারপর হচ্ছে কি এই সেখান থেকে বলবা যেটা আয়তন গুণাঙ্ক বেশি সেটা স্থিতিস্থাপকতা বেশি। আবার আয়তনের ক্ষেত্রে আয়তন সংকুচিত করতে হইলে তোমাকে চাপ প্রয়োগ করতে হয়। তাহলে এই টি বাই এর জায়গায় তখন চাপ লেখা যায় পি বাই বি বাই ভি নট ডিভাইড বাই ভি নট। তখন দেখবা হচ্ছে ডিরেক্ট কোথাও কোথাও দেখবা আয়তন গুণাঙ্ক বাল্ক মডুলাস ইকুয়াল টু হচ্ছে পি বাই এটা, এটা পি ডিরেক্ট দিছে, মানে চাপটাকে, চাপ নিউটন পার মিটার স্কয়ারে বসাতে হবে। মনে রাখবা তোমরা চাপের একক। ও ভালো কথা, আমি তো এই গুণাঙ্কগুলার একক বলতে ভুলে গেছি। এগুলার একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। যেহেতু এই যে বিকৃতির কোনো একক নাই, তাহলে পীড়নের এককটাই হচ্ছে কি এই ইয়ং মডুলাস একক। আর পীড়ন মানে হচ্ছে নিউটন বাই মিটার স্কয়ার। তাহলে পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ার জিনিসটা তিনটা জিনিসের একক, চাপ, পীড়ন এবং কি ইয়ং গুণাঙ্ক বাল্ক মডুলাস। দুইটা ইয়ং মডুলাস বাল্ক মডুলাস, দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে হচ্ছে কি একক হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার। মনে রাখবে এগুলো সবগুলোরই কি একক নিউটন পার মিটার স্কয়ার। আবার আরেকটা জিনিস মনে রাখবে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলে সংনম্যতা। কি বলে? সংনম্যতা। সংনম্যতা, নম্যতা বলে একটা রাশি আছে। এই সংনম্যতাটা হচ্ছে, সংনম্যতা হচ্ছে 1 বাই এটা। তাহলে 1 বাই, তুমি এই বি বের করবা,
ভি বের করে 1 বাই করলে সংনম্যতা পাবা। এটা যদি নিউটন পার মিটার স্কয়ার হয় তাহলে এটার একক হবে কি বলতো, নিউটন পার নিউটন মিটার স্কয়ার। ঠিক আছে, এই তো এরপরে আসে হচ্ছে হলো আমরা ম্যাথে চলে যাব। এগুলো আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। এগুলা দিকে হচ্ছে এদিকগুলো দিয়ে তোমাদেরকে হচ্ছে কি বিভিন্ন সিচুয়েশনে সৃজনশীল সলভ করতে হবে। মেইনলি হচ্ছে সৃজনশীল সলভ করাটা মেইন। ওকে, বুঝতে পারতেছো সবাই? ভালো করে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। যারা এসএসসি তে তোমাকে ভালো রেজাল্ট করার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই স্যার। কোন একটা সাবজেক্ট সহজ হয় তখন, যখন তুমি হচ্ছে সেটা অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা অর্জন করে ফেলবা। ঠিক আছে, তখন ম্যাথে চলে যাই আমরা। দেখি আমাদের কতক্ষণ রেকর্ড হলো ভিডিও। অলমোস্ট হচ্ছে হলো আধা ঘন্টা তো শেষ হয়ে গেছে। আমাদের লাইটিং সেটআপটা আজকে অত ভালো না, কিন্তু একটু কষ্ট করে তোমরা বুঝে নিবা। হ্যাঁ, আমার নুরানি চেহারায় দেখবা যাচ্ছিল আলোতে বেশি এগুলো ঝলসে গেছে একদম, এই জন্য সাদা সাদা আসতেছে। দেখো, একটি চোঙের ভূমির ক্ষেত্রফল, চোঙ তো সিলিন্ড্রিক্যাল শেপের জানো তোমরা, ক্ষেত্রফল এত, উচ্চতা দেওয়া আছে। চোঙটিকে পূর্ণ করতে এত কেজি কেরোসিনের প্রয়োজন হয়, কেরোসিনের ঘনত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো আয়তন কত হবে বলতো? আয়তন, সুতরাং আয়তন বের করে ফেলবো আমরা। আয়তন, আয়তন আমরা জানি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে দেখো তো, ক্ষেত্রফল হচ্ছে 0.2, উচ্চতা হচ্ছে 0.5। তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে যাব না, 0.2 আর 0.2 ইনটু 0.5, তাহলে এটা হচ্ছে 0.1 মিটার কিউব আয়তন। আর ভর দেওয়া আছে, দেখো আয়তনটা ভি যদি প্রকাশ করি, ভর দেওয়া আছে মিটার, এম, মিটার বলছি এম, এম হচ্ছে হলো 80 কেজি দেওয়া আছে। তাহলে আমাদের ভর জানি, আয়তন জানি, তাহলে আমরা জানি আজকেই পড়েছি আজা মানে কি বলতো, আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর কত? 80 কেজি। এটা হচ্ছে হলো কত? 0.1। 0.1 দ্বারা 80 কে ভাগ করলে এটা তো কেজি, আর এটা হচ্ছে কি মিটার কিউব। তাহলে এটা চলে আসবে 800 কেজি পার মিটার কিউব। খুবই সিম্পল একটা ম্যাথ, অনেক সোজা, তাই না? সহজ জিনিস সহজভাবে করে ফেলতে হবে, জানতে হবে সব করা। 1 কেজি পানিতে এত কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হলো 1200 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। পানির ঘনত্ব বাইর করতে বলছে। তাহলে 1 কেজি পানি হচ্ছে 1 কেজি, লবণ হচ্ছে এত। তাহলে মোট ভর কত বলতো? মোট ভর m ইকুয়াল টু হচ্ছে হলো 1 প্লাস 0.25, তাহলে 1.25 কেজি। আচ্ছা, মোট আয়তন কত বলতো? মোট আয়তন দেওয়া আছে প্রশ্নে। মোট আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে 1200 সিসি। সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে 1200 সেন্টিমিটার। কিন্তু সেন্টিমিটার কিউবে রাখলে হবে না, আমরা নিয়ে যেতে হবে হচ্ছে মিটার কিউবে। তো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হয় কিভাবে বলো তো? 1200 ইন্টু 10⁻6 মিটার কিউব। এই তো লবণ সহ মোট ভর জানি, লবণ সহ মোট আয়তন জানি। এখন বলতো ঘনত্ব পারবো না বের করতে? আমরা জানি, আজা লিখতে পারতাম, করে লিখতেছি। আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই কি বলতো? আয়তন। তাহলে ভর কত? ভর হচ্ছে 1.25 কেজি, কেজিতেই লাগবে। এখানে একক না লিখলে সমস্যা নাই, একবারে লিখে দিতে পারতাম। এটা হচ্ছে 1200 ইন্টু 10⁻6 মিটার। তাহলে দেখো তো, 1.25 ভাগ হচ্ছে হলো 1200 ইন্টু 10⁻6, তাহলে এটা আসছে আমার হচ্ছে হলো ঘনত্ব হচ্ছে 1041.67 কেজি পার মিটার কিউব। তাহলে এই বস্তুটার হচ্ছে হলো, এই যে পানির ঘনত্ব হচ্ছে 1041.67 কেজি পার মিটার কিউব। পারবা তোমরা সবাই? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এরপরে আসো, 50 গ্রাম ভরের বরফের আয়তন কত? এইবার আসো, বরফের, তার মানে ভর দেওয়া আছে এম, 50 গ্রাম মানে হলো 50 ভাগ 1000 বা 50 ইন্টু 10⁻3 কেজি। এখন বরফের আয়তন বাইর করতে হলে বরফের ঘনত্ব লাগবে। মনে রাখবে, এটা হচ্ছে হলো জানা জিনিস, বরফের ঘনত্ব হচ্ছে হলো পানির ঘনত্বের তুলনায় কম। বরফের ঘনত্ব হলো পানির ঘনত্বের 12/11 ভাগ, 12/11 অংশ, ইন্টু হচ্ছে হলো কি বলতো? পানির ঘনত্ব। তাহলে এই যে পানির ঘনত্বের 12/11 ভাগ হচ্ছে হলো বরফের ঘনত্ব। তাহলে এটা মুখস্থ রাখবা। পানির ঘনত্ব কত জানি আমরা? 1000। তাহলে দেখো তো, 1000 গুণ হচ্ছে হলো কত? 11 ভাগ হচ্ছে হলো 12। দেখো 916.67, 916.67 কেজি পার মিটার কিউব। তাহলে বরফের ঘনত্ব পেয়ে গেছি। তো বরফের এটা যদি ডেনসিটি হয়, ভর যদি জানি, তো আমরা জানি, কারা জানে? আমরা জানি। কি জানি স্যার? আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। সুতরাং আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব। ভর কত? 50 ইন্টু 10⁻3
ডিভাইডেড বাই হচ্ছে হলো আয়তন কত 916.67, তাহলে ভর হবে কত দেখতে হবে। 50 ইন্টু 10⁻³ এটা আসতেছে 5.45 ইন্টু 10⁻5 মিটার কিউব জাস্ট, ঠিক আছে। এটা 5 পয়েন্ট, এবার চাইলে আমরা এটা মিটার কিউব থেকে হচ্ছে এই সেন্টিমিটার কিউবেও নিতে পারি, ঠিক আছে। 10⁻6 দ্বারা গুণ করলেই তো হচ্ছে কি সেন্টিমিটার কিউবে চলে যাবে, দরকার নেই, মিটার কিউবে রেখে দিলাম। এরপরে আসো 1 মিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের ভর দেওয়া আছে, ঘনত্ব কত হবে, পানিতে ভাসবে কিনা, পানিতে ভাসবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সামনের দিকে আস্তে আস্তে ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ যখন করব একটু একটু করে জটিলের দিকে যাব, ঠিক আছে। দেখো ব্যাস, ব্যাস যদি জানা থাকে ব্যাসার্ধ বের করে নেওয়া সোজা, d/2 ব্যাস বাই 2, 1 মিটার ডিভাইড বাই 2 মানে হচ্ছে 0.5 মিটার। তো গোলকের আয়তন আমরা জানি যে আয়তন b = 4/3 পাই আর কিউব। ঘনত্ব বাইর করতে হলে ভর বাই আয়তন, তো আয়তন তো লাগবেই, ভর দেওয়া আছে, সোজা সিম্পল, ভেরি ভেরি সিম্পল। যদি না বুঝো কোনো ম্যাথ তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবে। আর তোমাদের কাছে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে, এই যে 01521527284, এই নাম্বারে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে প্রবলেম জানাতে পারবে। তাহলে দেখো তো স্যাররা, আমাদের যদি এখানে কি থাকে 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কত 0.5 এখান থেকে চলে আসবে না। দেখো তো কত আসে, এটা বের করে ফেলবে, এত মিটার কিউব, আমি সোজা দেখাই দিচ্ছি জাস্ট। আয়তন তো দেওয়া আছে, ও ভালো কথা, এটা করে ফেলি, হ্যাঁ, আমাদের এটা ডুববে নাকি ভাসবে এগুলো জানতে যাচ্ছে, তো বের করি আমরা এটাকে। এই 4/3 পাই আর কিউব 0.5 স্কয়ার, স্কয়ার না তো, এটা তো কিউব, ইনটু হচ্ছে হলো এটা আমার আসছে হচ্ছে 0.5236 মিটার কিউব, 0.5632 মিটার। আয়তন জানি, ভর প্রশ্নে দেওয়া আছে 400 কেজি, তাইলে আমরা জানি ঘনত্ব, আমরা জানি ঘনত্ব ভর বাই আয়তন, ভর কত 400, ঘনত্ব কত, সরি আয়তন কত 0.5236, তাইলে 400 ভাগ হচ্ছে হলো আনসার আমার, এটা আছে 763.95, 94 অ্যাকচুয়ালি 942 এত কেজি পার মিটার। এবার দেখো ঘনত্বের হিসাব অনুযায়ী কোনো বস্তু পানিতে ভাসবে নাকি কোনো তরলে ভাসবে নাকি ডুববে, এটা ডিপেন্ড করে হচ্ছিল ওই বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের উপর। তরলের খেয়াল করো, তরলের ঘনত্বের তুলনায় যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে এটা তরলে ডুবে যাবে, ঠিক আছে। আর যদি হচ্ছে হলো তরলের ঘনত্বটা বেশি হয় বস্তুর ঘনত্ব কম হয়, তাহলে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু তরল এই ঘনত্বটা তুলনায় তরলের ঘনত্ব, এই ওয়াটার বা ফ্লুইড যেটাই হোক, এখানে তরলটার কথা তো কিছু পানি বলছে, পানি, তাহলে ওয়াটারের ঘনত্ব 1000, 1000 তুলনায় এটা কম, তাইলে বস্তুটি তরলে ভাসবে, ভাসবে অবশ্যই ভাসবে, তবে নিমজ্জিত অবস্থায় ভাসবে, কিছুটা ডুবন্ত থাকবে, কিন্তু ডুবে যাবে না সম্পূর্ণ। যদি হচ্ছিল বস্তুর ঘনত্বটা বেশি হতো তাহলে বস্তুটা ডুবে যেত। এইবার আসো, এটা একটা মচৎকার অঙ্ক, এটাকে সামাক দিতে পারো, মচৎকার মানে চমৎকার। 4 কেজি ভরের একটি কাঠ পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল, নদীর পানিতে কাঠটি কি অর্ধেক পরিমাণ ডুবেছিল, তার মানে অর্ধেক পরিমাণ ভাসমান ছিল, তার মানে 50% হচ্ছিল ডুবেছিল, 50% ভাসমান ছিল। সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে 1.01 × 10⁻3, তার মানে 1030 কেজি পার মিটার কিউব। কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে। এবার নদীর পানিতে হচ্ছে অর্ধেক ভেসে ছিল, আমার এখন সমুদ্রের পানিতে হচ্ছে শতকরা কত অংশ ভেসে থাকবে এটা বের করতে হবে, ঠিক আছে। এখন কাঠের এটা দেওয়া আছে নদীর পানিতে, নদীর সমুদ্রের পানির ঘনত্ব এত দেওয়া আছে, ঠিক আছে। অর্ধেক পরিমাণ ডুবেছিল, নদীর পানির তো হচ্ছিল ঘনত্ব দেয় নাই, তো নদীর পানির ঘনত্ব আমরা কত ধরতে পারি, 1000 ধরি। কাঠ পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল, তো নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল। তো আমরা এখান থেকে কাঠের আয়তনটা বের করতে পারবো কিনা, কাঠের আয়তন
তো কাঠের যদি আয়তন বের করতে পারি, কোনোভাবে বের করা যাবে কিনা দেখো তো। কাঠের 50%, দেখো আমরা জানি হচ্ছে হলো ভাসমান ক্ষেত্রে, এই অঙ্কটাকে বারবার বলছি ইম্পর্টেন্ট, স্যার ভেবে চিন্তে আনসার করতে হবে। এটা একটা জিনিস মনে রাখবা, কত অংশ ভাসমান থাকবে, ভাসমান অংশ কতটুকু থাকবে, আর ডুবন্ত অংশ কতটুকু থাকবে, মনে রাখবে। ডুবন্ত অংশ, ভাসমান অংশ আমরা সরাসরি বের করতে পারবো না বা বের করা সমীচীন নয়। আমরা প্রথমে ডুবন্ত অংশ বের করব। এই ডুবন্ত অংশটা হচ্ছে হলো, উপরে হচ্ছে তরলের ঘনত্ব, সরি নিচে হচ্ছে তরলের ঘনত্ব, উপরে হচ্ছে বস্তুর ঘনত্ব। এটা দিয়ে আমরা হচ্ছে কি ডুবন্ত অংশের আয়তন বের করতে পারি। এরপরে আসে হচ্ছে আরেকটা ডুবন্ত অংশের ব্যাপারটা হচ্ছে হলো, ডুবন্ত অংশ হচ্ছে হলো বস্তুটার মোট আয়তন, বস্তুর কি মোট আয়তনের তুলনায় কতদূর ডুবছে সেটা। তাহলে বস্তুর মোট আয়তন আর হচ্ছে হলো ডুবন্ত অংশের আয়তন, এটাকে যদি তুমি V1 ডুবন্ত অংশটাকে V1 ধরো আর পুরাটাকে V ধরো, তাহলে হচ্ছে হলো কি ডুবন্ত অংশ V1 বাই V এটা। আর ঘনত্ব দিয়ে করলে হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইড বাই হচ্ছে হলো কি এই ফ্লুইডের তরলের ঘনত্ব। ঠিক আছে, এইভাবে এই দোনটা দিয়ে ডুবন্ত অংশ বের করা যায়। আর যদি বলে শতকরা ডুবন্ত অংশ, তখন তুমি জাস্ট এখানে কি করবা 100%, শতকরা বললে এখানে 100% দিয়ে গুণ করবা। তো আমাদের এই দুইটার মধ্যে কোনটা কোথায় লাগবে সেগুলো আমাদেরকে বুঝে শুনে তারপর আমাদের কাজ করতে হবে, মনে থাকবে। এগুলো তো হচ্ছে মানে এইটা অন্যভাবেও চিন্তা করা যায়। বস্তুর দেখো এটাকে অন্যভাবে অন্য কনসেপ্ট অনুযায়ী যদি আমরা করতে চাই স্যার, তাহলে কিভাবে করব, মানে এই সূত্রটাকে বলা হয় বস্তুর মোট ভর, বস্তুর কি বলতো মোট ভর ইকুয়াল টু হচ্ছে হলো ডুবন্ত অংশের সমান আয়তন তরলের ভরের সমান হবে। ডুবন্ত অংশের সমান আয়তন তরলের ভর। কোন বস্তু ডুবন্ত অবস্থায় ভাসার শর্ত হলো বস্তুটার মোট ভর এবং ডুবন্ত অংশের সমান আয়তন তরলের ভর পরস্পর কি হয়, সমান হয়। তো ডুবন্ত বস্তুর মোট ভর হচ্ছে হলো রো ভি, বস্তুর ঘনত্ব বস্তুর মোট আয়তন। এটা দেখো বস্তুর ঘনত্ব বস্তুর মোট আয়তন, আমরা জানি ভর ইকুয়াল টু কি, ভর বাদ দাও, ঘনত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন। তো সেখান থেকে ভর ইকুয়াল টু কি বলা যায়, রো ভি। তো এই জায়গা থেকে আমরা এই জিনিসটা লিখছি, ডুবন্ত অংশের সমান আয়তন তরলের ভর, তাহলে অবশ্যই তরলের আয়তন তরলের ঘনত্ব, তরলের আয়তন কত হবে ডুবন্ত অংশ আয়তনের সমান, ডুবন্ত অংশটা V1 হইলে এটা তরলের আয়তনই। তো দেখো তো, সুতরাং এখান থেকে বস্তুর মোট আয়তন এটাকে যদি এই পাশে পাঠিয়ে দেয় তাহলে দেখো তো, আর এই রোটাকে এই পাশে পাঠিয়ে তাহলে রো বাই রো ফ্লুইড বা তরল ইকুয়াল টু হচ্ছে হলো ডুবন্ত অংশ ডিভাইড বাই মোট আয়তন। তাহলে এইটাই আসলে আমরা এই জিনিসটা আমরা এখানে লিখছি, এই যে দেখো এটাই হচ্ছে ডুবন্ত অংশ, রো বাই রো ডব্লিউ, মানে হচ্ছে হলো বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব, এটাকে বোঝায় ডুবন্ত অংশ। আবার এটাই হচ্ছে হলো কি ডুবন্ত অংশের আয়তন ডিভাইড বাই হচ্ছে হলো কি এই বস্তুর মোট আয়তন, এটা এই অংশটুকু। তাহলে এখান থেকে বলা যায় এই দোনোটা আসলে পরস্পর সমান, এই জায়গা থেকে আমরা এই সূত্রগুলোকে দাঁড় করাইছিলাম। বুঝা গেছে? তো আমরা মনে রাখবো সবসময় বস্তু যদি কত অংশ ডুবে যায় বলে, তাহলে হচ্ছে আমরা কি করব বলতো, ডুবন্ত অংশ হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইড বাই হচ্ছে তরলের ঘনত্ব, অথবা যদি কতটুকু ডুবে গেছে, কত মোট আয়তন দেওয়া থাকে এবং কতটুকু ডুবে গেছে এটা দিয়ে দেয়, এটা দিয়ে আমরা বের করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, এগুলো পারবো তো, এগুলো বুঝছি তো, সবাই নোট করে ফেলো। এগুলো নোট করার পর এবার আমরা অঙ্কটাতে যেতে পারবো। এই কনসেপ্টটা আমি চাইছিলাম হচ্ছে পরে বুঝে যে সিকিউ করানোর সময়, বাট এই আগে একটু আলোচনা করে নিলাম। এবার আসে হচ্ছে হলো নদীর পানির ঘনত্ব আমরা ধরে নিব হচ্ছে কি এই কত ধরবো বলতো, 1000 ধরতে পারি, বস্তুর ঘনত্ব তো জানি না। তার মানে তো আমরা যদি হচ্ছে এখানে চিন্তা করি বলতো, তো নদীর পানির ধরি, নদীর পানির এই প্রশ্নটা, নদীর পানির ঘনত্ব 1000
কেজি পার মিটার। কাঠের ঘনত্বটা আসলে আমাদের দেওয়া ছিল কিনা প্রশ্নে, নদীর পানির ঘনত্বটা আমার একজ্যাক্ট মনে পড়ছে না, কিন্তু সমুদ্রের পানির ঘনত্বটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো নদীর পানির ঘনত্ব যদি 1000 ধরি, তাইলে আমরা জানি এই ভাসমান এই 50% অর্ধেক ডুবে ছিল, অর্ধেক পরিমাণ ডুবে ছিল, তার মানে 50% কি ডুবে ছিল। তাহলে ডুবন্ত অংশ 50%, মানে 0.5 আর কি। ডুবন্ত অংশ হচ্ছে হলো ইকুয়াল টু হচ্ছে হলো, আমরা জানি বস্তুর ঘনত্ব ডিভাইড বাই হচ্ছে কি তরলের ঘনত্ব। তাইলে এখানে ডুবন্ত অংশ হচ্ছে 50%, মানে 0.5, আর এটা হচ্ছে হলো বস্তুর ঘনত্ব মানে কাঠের ঘনত্ব, আর তরলের ঘনত্ব যেহেতু আমরা নদীর পানির ঘনত্ব 1000 ধরছি, তাহলে বলো এই যে আমাদের কাঠের ঘনত্ব কত আসতেছে, এটা গুণ করলে 500 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে কাঠের ঘনত্ব। তাহলে কাঠের ঘনত্বটা যদি পেয়ে যাই, এবার হচ্ছে চলো নদীতে, এটা হচ্ছে কোথায়, নদীতে এটা নদীর পানির ঘনত্ব ইকুয়াল টু চলো এখানে এই জায়গায় লিখতে পারি বস্তু কাঠের ঘনত্ব, এবার সুন্দর করে আমরা লিখলেও লিখতে পারি কাঠের ঘনত্ব ডিভাইড বাই নদীর পানির ঘনত্ব। এভাবে লিখলাম, এভাবে লিখতে পারো। কেউ যদি এভাবে লিখতে না চাও, তাহলে ওই যে ওই সূত্রটা দিয়ে করতে পারবো। দেখো ডুবন্ত অংশ এভাবে না বলে আমরা বলতে পারবো যে এভাবে লিখতে পারি, নদীতে দেখো, আচ্ছা নদীতে এভাবে লিখতে পারো, নদীতে কাঠের মোট ভর, নদীতে কাঠের মোট ভর ইকুয়াল টু ডুবন্ত অংশের সমান নদীর পানির সমান বলে সমান আয়তনের, ডুবন্ত অংশের সমান আয়তনের নদীর পানির ভর। তাইলে এখানে দেখো এই মোট ভর হবে রো ভি, আর এটা হচ্ছে কি এই রো নদীর পানি ইন্টু হচ্ছে কি V1 ডুবন্ত অংশের আয়তন। তাহলে এখান থেকে বলো আমরা জানিয়েছি, এখানে লিখতে পারবো হচ্ছে V1 বাই ভি ডুবন্ত অংশ, এটা V1 বাই ভিটা হচ্ছে ডুবন্ত অংশ, আর হচ্ছে হলো কি এই রো বাই রো ডব্লিউ এখান থেকে। তাহলে এই ডুবন্ত অংশটা প্রশ্নে বলা আছে অর্ধেক ডুবে ছিল, তার মানে 0.5 এটা। তারপরে এখান থেকে হচ্ছে এটা রো, এটা হচ্ছে 1000, রো হচ্ছে এটা কাঠের, তাই সুতরাং রো ইকুয়াল টু হচ্ছে কত 500 কেজি পার মিটার কিউব। যে যেভাবে করো, একটু আগে প্রিভিয়াসলি যেভাবে লিখে করছিলাম ওইভাবে করতে পারো ঘনত্ব দিয়ে, আবার এইভাবেও করতে পারো তুমি, কোনো সমস্যা নাই। লিখলা, এবার আসা হচ্ছে হলো সাগরের পানির ঘনত্ব দেওয়া আছে, তাহলে সাগরের ও আচ্ছা ভালো কথা মনে রাখবে, ডুবন্ত অংশ তো এভাবে বের করা যায়, এটা অথবা এটা দিয়ে যে কোনো একটা দিয়ে ডুবন্ত অংশ বের করতে পারবা। ডুবন্ত অংশ বের করার পর স্যার ভাসমান অংশ কত হবে, ডুবন্ত অংশ থেকে 1 থেকে হচ্ছে হলো কি ভাসমান অংশ হচ্ছে হলো ভাসমান অংশ, এটা হচ্ছে 1 মাইনাস ডুবন্ত অংশ। আর যদি শতকরায় হয় তাইলে 100 মাইনাস ডুবন্ত অংশের শতকরা, যত পার্সেন্ট ডুবে থাকবে 100 থেকে তত পার্সেন্ট বাদ দিলে তখন ভাসমান অংশটা শতকরায় পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিরেক্টলি আমরা ভাসমান অংশ বের করবো না, আমরা ডুবন্ত অংশ বের করে তারপর ভাসমান অংশের কাজ করবো। এবার আসো সাগরে, তো সাগরে হচ্ছে হলো ডুবন্ত অংশ ইকুয়াল টু, দেখো ডুবন্ত অংশ ইকুয়াল টু ডিরেক্ট করতে পারি আমরা, ডুবন্ত অংশ ইকুয়াল টু এই শতকরা তো বলে নাই, শতকরা কত অংশ ভেসে থাকবে বলছে, তাইলে হচ্ছে আগে ডুবন্ত অংশ বের করবো। ও ভাই শতকরাও বলছে, তাহলে আমরা একটু ইয়াতে নিতে হবে। তাহলে ডুবন্ত অংশ ইকুয়াল টু কি হবে, এই কাঠের ঘনত্ব ডিভাইড বাই হচ্ছে সাগরের পানির ঘনত্ব, সাগরের পানির ঘনত্ব ইন্টু হচ্ছে 100%, শতকরা নিতে হবে যে, তাহলে ডুবন্ত অংশ শতকরা এত পার্সেন্ট, কাঠের ঘনত্ব 500, আর এটা হচ্ছে হলো কি 1030, অনেকগুলো স্যার 1030 কেমন, এই যে 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে কত 1030 ইন্টু হচ্ছে 100%। তাহলে এটা হচ্ছে হলো ডুবন্ত অংশ সমুদ্রের পানিতে বা সাগরের পানিতে, সাগর বলছে সমুদ্রের বলছে, আমরা তাই সাগর লিখছি, যাক সমুদ্র আর সাগর। 500 ভাগ হচ্ছে হলো 1030 ইন্টু হচ্ছে হলো 100%, এটা হচ্ছে 48.544%। তাহলে বলো সুতরাং ভাসমান অংশ কত, ভাসমান অংশ 100 বিয়োগ 100% বিয়োগ হচ্ছে হলো 48.544%, তাহলে ভাগ হচ্ছে হলো কত, সরি বিয়োগ হচ্ছে হলো 100, তাহলে এটা হচ্ছে 51.46%। এই তাইলে আমাদের হচ্ছে হলো এই যে
তারটা নদীতে হচ্ছিল যতটুকু 50% ডুবে থাকে 50% ভেসে থাকে, আর এখানে 48 দশমিক, সাগরে গেলে 48.544% ভেসে থাকবে, এবং হচ্ছিল ভাসমান অংশ থাকবে 51.46%। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আর যথেষ্ট কনসেপচুয়াল আর কি। এবার পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, দেখো এখানে বলছে ছোট বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কয়ার, 100 সেন্টিমিটার স্কয়ার। 100 নিউটন বল প্রয়োগ করে ছোট পিস্টনকে 20 সেন্টিমিটার নিচে নামানো হলে উভয় পিস্টনের কাজের পরিমাণ কত? তো আমরা জানি, দেখো ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করছে, 20 সেন্টিমিটার নামছে, তাহলে ছোট পিস্টনের কৃত কাজ F1 L1। ধরুন আমরা জানি ছোট পিস্টন এবং বড় পিস্টনের কৃত কাজ কি হয়, সেম হয়। তারপর আমরা এখান থেকে করি, F1 কত 100 নিউটন, আর সরণ হচ্ছে এই যে 0.2, তাহলে কত হয় 20 জুল আর কি। শেষ। ছোট পিস্টনে যা বড় পিস্টনে তাই হবে কৃত কাজ। কিন্তু তারপর আমরা করব আবার, এটা হচ্ছে ছোট পিস্টনে কৃত কাজ। আবার আমরা জানি এখানে দুটোর ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা জানি ক্ষেত্রফল থেকে আজকে শিখলাম যে A1/A2 L2 বাই কি বলতো L1। তাহলে সুতরাং L2 ইকুয়াল টু A1/A2 ইন্টু L1। তাহলে A1 হচ্ছে হলো 5, এটা হচ্ছে 100। অনেকগুলো স্যার এগুলো স্যার মিটার স্কেলে নিতে হবে না, নিলে নিতে পারো, বাট দুটোটা উপরে নিচে একই এককে বসালেও হয়। ঠিক আছে, ইন্টু হচ্ছে L1 20 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারে বসাচ্ছি, তাহলে L2 টাও সেন্টিমিটারে আসবে। তাইলে 5 ইন্টু 5 20 100 101, তাহলে এটা আসতেছে 1 সেন্টিমিটার। কত? 1 সেন্টিমিটার। বড় পিস্টনটা 1 সেন্টিমিটার উপরের দিকে উঠবে, তাহলে 1 সেন্টিমিটার মানে কত 0.01 মিটার। তাহলে বলো তো বড় পিস্টনের কৃত কাজ W2 ইকুয়াল টু, আমরা জানি F2 L2। ওমা, F ও তো বাইর করি না, F ও তো বাইর করা লাগবে তাই না, F দেওয়া নাই। তাহলে আবার তোমাকে এটা করতে হবে, যে দেখো ক্ষেত্রফলগুলো দেওয়া আছে, তাহলে F2/F1 যদি F1/F2 লিখতে পারি, তাহলে F2/F1 হবে A2/A1, আর যদি আমি F1/F2 লিখি তাহলে হবে A1/A2। আমরা F2 বের করবো, তো এই জন্য উপরে F2টাকে রাখছি। তাহলে সুতরাং F2 ইকুয়াল টু, এটা এই পাশে গুণ হয়ে গেলে F1 A2/A1। দেখো তো এটা হচ্ছে কত 100, এটা A2 কত 100 ডিভাইড বাই A1 কত 5 20, তাহলে হচ্ছে 20 মানে 2000, তাহলে এটা হচ্ছে 2000 নিউটন। তো আমাদের একটু খেয়াল করো, 2000 যদি নিউটন হয়, এবার W2 বড় পিস্টনের কৃত কাজ F2 L2, F2 কত 2000 ইন্টু L2 কত 0.01, তাহলে এটা কত হবে বলো তো? তাহলে এটা হবে হচ্ছে 20 নিউটন মনে আসে, 20 জুল, 20 নিউটন বলছে, 2000 ইন্টু 0.01, তাহলে এটা 20 জুল। হ্যাঁ 20। তাহলে দেখো ছোট পিস্টনের কৃত কাজ আর বড় পিস্টনের কৃত কাজ কি আসছে, সেম আসছে। এটা কুমিল্লা বোর্ড 25, ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 22, রাজশাহী বোর্ড 19, 60 বোর্ডে আসছে। ঠিক আছে, এটাও আসছিল মনে হয় কয়েকটা বোর্ডে। এটাও দেখো সিলেট বোর্ড 25 আসছে, রাজশাহী বোর্ড 22 আসছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বোর্ড কোশ্চেনই বলা যায়। এখানে এত ইয়ং মডুলাস এর গুণাঙ্ক বিশিষ্ট একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এর নিচে 450 গ্রাম ভরের একটি একটা বল ঝুলিয়ে দিলে তারের বিকৃতি কত হবে? তো আমরা জানি এখানে দেখো ইয়ং মডুলাস মানে ওয়াই, এটা হচ্ছে 10⁴ নিউটন পার মিটার। ক্ষেত্রফল হচ্ছে এ 2 সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 2 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। আমার মিটার স্কোয়ার লাগবে, এটা সেন্টিমিটার, এটা মিটার স্কোয়ার নিয়ে গেলাম। এবার আসো ভর, এম যদি হয় 450 গ্রাম, কত 450, তার মানে 0.45 কেজি। তাহলে বলো তো বস্তুটার বল কত হবে? নিচে দিয়ে একটা তারে যদি চলো একটা এম্বরের বস্তু ঝুলে দেই, তাহলে নিচের দিকে তার ওজনের সমান বল সে প্রয়োগ করবে। তাহলে বস্তুটা তারটাও ঊর্ধ্বমুখী হচ্ছিল কি প্রত্যয়নী বল প্রয়োগ করবে বা বিকৃতি প্রতিরোধকারী বল প্রয়োগ করবে, কত এমজি এর সমান। তাহলে টি হবে হচ্ছিল কত এমজি। তো এটা যদি হয় তোমাকে তারের বিকৃতি বের করতে বলছে। তো আমরা জানি, দেখো বিকৃতি আমরা জানি, বিকৃতি মানে হচ্ছে দেখো এখানে অনেকে বুঝতেছে না, তোমাকে বাইর করতে বলছে বিকৃতি। বিকৃতি এই যে কোনটা L-L0 ডিভাইড বাই L, এটা বাইর করতে বলছে। তো এটা যদি হয় আমরা জানি ইয়ং মডুলাস y ইকুয়াল টু T বাই A
ডিভাইড বাই কি এল মাইনাস এল নট ডিভাইড বাই। তাহলে আমাদের এই জিনিসটা অনেক এভাবে লিখতে পারি, বা কেউ চাইলে পীড়ন বাই বিকৃতি করে আগে পীড়ন বের করে নিতে পারে, টি বাই এ পীড়ন বের করে নিয়ে লিখতে পারে। আমরা জানি অঙ্গুনাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি অথবা পীড়ন বাই বিকৃতি, সেখান থেকে শুধু বিকৃতিও বের করতে পারো। তো আমরা এখান থেকে বা এল মাইনাস এল নট বাই এল ওয়াই এখানে চলে আসবে, তাহলে টি বাই এ বাই ওয়াই। তাহলে দেখো টি হচ্ছে হলো কত এমজি, আর এ হচ্ছে হলো এ ডিভাইড বাই হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে দেখো তো এম হচ্ছে হলো 0.45, জি হচ্ছে 9.8, এ হচ্ছে হলো কত 2 ইন্টু 10 ইনভার্স 4 দেখো, আর ওয়াই হচ্ছে হলো 10 টু দি পাওয়ার 4। এখান থেকে যা আসবে বিকৃতি এটাই উত্তর। ক্যালকুলেশন করো জাস্ট, প্রসেস বুঝলে ম্যাথ খুবই ইজি। ঠিক আছে, তো এই আমাদের সুতরাং এখানে লিখে দিবা সুতরাং বিকৃতি বিকৃতি এটা যা আসে। ঠিক আছে, এই যে মানে এইটাই বের করতে বলছো পুরোটা। এরপরে আসা হচ্ছে হলো দেখি পরের ম্যাথ। একটি তারের উপাদানে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে। মনে রাখবা যেটা বৃদ্ধি এটাই হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি হচ্ছে হলো এই তোমার 15%, যেটা বৃদ্ধি ওইটাই বিকৃতি। তাহলে 15% মানে 0.15, তার মানে ডিরেক্ট তোমাকে বিকৃতি দেওয়া আছে। এভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, আবার কেউ চাইলে এভাবে ধরতে পারো আদি দৈর্ঘ্য যদি এল নট হয় তাহলে বৃদ্ধি মানে এল মাইনাস এল নট, এটার মান দেওয়া আছে হচ্ছে হলো এল নেটের 15%, মানে হচ্ছে 0.15 এল নট, এটাও বলতে পারো। এটা হচ্ছে আদি দৈর্ঘ্য হচ্ছে হলো কি এল নট, বৃদ্ধি হচ্ছে হলো কত, বৃদ্ধিটা হচ্ছে হলো মানে এল মাইনাস এল নটটা হচ্ছে এল নটের 50% বৃদ্ধি করতে। এভাবেও চিন্তা করতে পারো। এটা চিন্তা করলেও অঙ্ক করা যাবে, এটা ডিরেক্ট বিকৃতি ইকুয়াল টু 15% মানে হচ্ছে 0.15, এটা চিন্তা করলেও পারবো অঙ্ক করতে। উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে, পীড়ন বের করতে বলছে, তাহলে পীড়ন মানে টি বাই এ বের করতে বলছে ডিভাইড বাই বিকৃতি ডিরেক্ট দেওয়া আছে 0.15। তাহলে পরের লাইনে এটা চাইলে তুমি এখানে হচ্ছে বিকৃতিটা এভাবে লিখো এল নট, আমরা জানি এটা। তো পরের লাইনে এসে হচ্ছে কি পীড়ন মানে হচ্ছে টি বাই এ ইকুয়াল টু হচ্ছে কি ওয়াই ইনটু বিকৃতি এল মাইনাস এল নট বাই এল নট। তো এটা ওয়াই হচ্ছে কত 2 ইনটু 10 টু দি পাওয়ার 11, এটা হচ্ছে ইস্পাত। এই এল মাইনাস এল নট ডিভাইড বাই এল নট ডিরেক্ট দেওয়া আছে 0.15, তাহলে শেষ পীড়ন। পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, এটাই। সুতরাং পীড়ন মানে টি বাই এ পীড়ন বের করতে বলছে, এটা দিয়ে করতে পারো। আবার কেউ যদি বলে যে না স্যার আমি এই ডিরেক্ট এটা বসাবো না, এটা দিয়ে করব, তাহলে দেখো এই জায়গায় তখন কি হবে, এই জায়গায় মান বসবে, এটা 0.15 এর জায়গায় এটা বসবে আর কি। এল মাইনাস এল নট এর জায়গায় বসবে কত 0.15 এল নট, আর নিচে এল নট, তখন এল নট কাটাকাটি গিয়ে আসলে 0.15 ই বসবে এটা। এই যে দেখো আদিটা হচ্ছে হলো এল নট, এটা হচ্ছে উপরে এটার জায়গায় বসাইছি 0.15 এল নট, আর নিচে এল নট তো থাকলো, তো এল নট চলে গেলে 0.15 ই বসবে। তো তুমি এটা দিয়েও করতে পারবে, এটা দিয়েও করতে পারবে, ওই 15%টা সিম্পল না। আবার কেউ চাইলে বিকৃতি আলাদা লিখলা, তারপর আমরা জানি y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, সেখানে হচ্ছে হলো কি এই ইয়ং গুণাঙ্ক ইনটু বিকৃতি ইকুয়াল টু হচ্ছে পীড়ন, ওখান থেকেও করতে পারো। আমি এইভাবে করেছি। এরপরে যদি চিন্তা করি আমাদের বলছে হচ্ছে 1 লিটার আয়তনের গ্লিসারিন এত চাপ দেওয়া আছে, 1 লিটার গ্লিসারিন আছে, এত মিটার সংকুচিত, যেটা সংকুচিত হবে এটা এত আয়তন সংকুচিত হয়েছে, তাহলে বুঝতে হবে এইটুকু হচ্ছে ভি মাইনাস ভি নট বা ডেল ভি, এতটুকু সংকুচিত হয়েছে। গ্লিসারিনের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করতে বলছে, আর 1 লিটার সমান 10 ইনভার্স 3 দিয়ে দিছে। তাহলে এখানকার আদি আয়তন যেটা ভি নট, সেটা হচ্ছে 1 লিটার মানে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। ভি মাইনাস ভি নট এটা ডিরেক্ট দেওয়া আছে তোমাকে 0.245 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব, এতটুকু দেওয়া আছে। এতটুকু আয়তন কি হয়েছে সংকুচিত হয়েছে। এটা আমার ধারণা খুব সম্ভবত এটা 10 ইনভার্স 6 ছিল, এটা 10 টু দি পাওয়ার না, এটা 10 ইনভার্স, এটা 10 ইনভার্স হবে। এরপরে আমরা জানি আজকে শিখলাম, আমরা জানি আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু হচ্ছে টি বাই এ ডিভাইড বাই এল মাইনাস এল নট ডিভাইড বাই ও এটা তো এল হবে না, এটা আয়তন গুণাঙ্ক না, তাহলে আয়তন গুণাঙ্ক হলে কি হবে বলতো এই ভি মাইনাস ভি নট ডিভাইড বাই ভি নট, এই তো। তো হলো ভি মাইনাস, দেখো আমার এই যে আমরা পরের লাইনে এসে টি বাই এর জায়গায় পি লিখতে পারবো বলছিলাম না, যেটা চাপের চাপ প্রয়োগ করেই তো হচ্ছে কি করা হয়েছে, এটাকে হচ্ছে সংকুচিত করা হয়েছে। তাহলে পি বাই এ, টি বাই এর জায়গায় লিখে পি লিখবা। তাহলে এটা যদি তুমি হচ্ছে ভি মাইনাস ভি নট এর জায়গায় এটা লিখবা 0 পয়েন্ট কত, আচ্ছা এই 0.2
245 ইন্টু 10 ইনভার্স কত 6, আর নিচে লিখবো হচ্ছে কত ভি নটটা হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3, 1 লিটার জি। পরের লাইনে এসে আরেকটু করতে পারো, পি এর জায়গায় তুমি এবার এটা বসিয়ে দাও 98 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 0.245 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই হচ্ছে 1 টু 10 ইনভার্স 3। তাহলে এখান থেকে যা আসবে এত নিউটন পার মিটার। শেষ। এটা হচ্ছে বাল্ক মডুলাস বা হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। পারবো তো ইনশাআল্লাহ? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এরপরে আসেন স্যার, এত দৈর্ঘ্য, এত প্রস্থ, এত উচ্চতা 4 কেজি ভরের কাঠ মেঝের উপর সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে? দেখো আমরা জানি চাপ, এটা একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আমরা জানি চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। তো মনে রাখবে এ যদি মিনিমাম হয়, ক্ষেত্রফল যখন সর্বনিম্ন, চাপ তখন ম্যাক্সিমাম, কারণ ক্ষেত্রফল এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে এটা মিনিমাম হলে এটা ম্যাক্সিমাম। তাহলে এখানে 4 কেজি, তো তাহলে এফ হবে হচ্ছে এমজির সমান, আর এ মিনিমামটা আমাদের লাগবে। এবার আসো, এখন এ মিনিমাম হচ্ছে এখানকার এই তিনজনের মধ্যে যেই দুইটা সর্বনিম্ন, ওই দুইটার গুণফলটাই হবে সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে প্রস্থের উচ্চতা এই দুইটার এ মিনিমাম, আর যদি এ ম্যাক্সিমাম বসাই এখানে, তাহলে পি কিন্তু মিনিমাম পাবো। তখন আমাদের এ ম্যাক্সিমাম হবে বড় দোনোটার গুণফল। এখন এ মিনিমাম লাগবে আমাদের, মানে চাপ সর্বোচ্চ লাগবে, এই জন্য ক্ষেত্রফল সর্বনিম্ন। দেখো এই জন্য এটা হবে কত 0.2 ইন্টু 0.1, তাহলে 0.02 মনে হয় খুব সম্ভবত, আমার যদি ভুল না হয় 0.1 ইন্টু 0.2 0.02, ঠিক আছে, এত মিটার কিউব, তাই মিটার স্কয়ার, এত ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে সুতরাং দেখো এবার, সুতরাং পি ম্যাক্সিমাম, পি ম্যাক্স হবে হচ্ছে এম হচ্ছে 4 কেজি, জি হচ্ছে 9.8, আর এ মিনিমাম হচ্ছে 0.02। তাইলে হচ্ছে কি হবে বলতো স্যার, 4 ইন্টু 9.8 ভাগ হচ্ছে 0.02, এটা হচ্ছে 1960 স্কেল বা নিউটন পার মিটার স্কেল। যদি বলে পি মিনিমাম কত সর্বনিম্ন চাপ, তাইলে হচ্ছে এমজি ডিভাইড বাই হচ্ছে কি এ ম্যাক্সিমাম। আর মনে রাখবা এমজি এম কত 4, জি 9.8, এ ম্যাক্সিমাম হবে তখন এই দুইজনের গুণফল 0.4 আর 0.2, মানে সেন্টিমিটার আছে তো মিটারে লাগবে। তাহলে 0.4 ইন্টু 0.2 গুণ করলে যে ক্ষেত্রফলটা আসে, ঠিক আছে, 0.4 ইন্টু 0.2, তখন এটা হবে হচ্ছে 4 ইন্টু 9.8 ডিভাইড বাই হচ্ছে 0.08। তাহলে দেখি আমরা 4 ইন্টু 9.8 ভাগ হচ্ছে 0.08, এটা আসছে 490 স্কেল। তার মানে সর্বনিম্ন চাপ এটা, সর্বোচ্চ চাপ এটা, আমাদের এখানে সর্বোচ্চ চাপ বের করতে বলছে। সোজা না? আশা করি তোমরা সবাই বুঝতেছো, তাই তো? এরপরে আর আছে কিনা অঙ্ক? আছে। এখন এই মাত্র যেভাবে করলাম, এই যে দেখাইলাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপ, এটা তোমরা করো, এটা আমি আর করাই দিব না, কারণ এই মাত্র আমি এখানে বুঝাইছি সবকিছু। ওকে, আচ্ছা, আর কিছু কি আছে? এটা একটা চমৎকার কোশ্চেন, দেখি। এগুলো হচ্ছে সিকিউর ম্যাথই, কিন্তু কত হচ্ছে আমরা শর্ট কোশ্চেনে নিছি আর কি। একটা আয়তকার ব্লক একটা তরলের মধ্যে আছে, এই তরল, এটা একটা তরল বাস, এই যে আয়তকার ব্লক, এই ক্ষেত্রফল দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ারে, এই 100 ইনভার্স 3 কেন দেওয়া আছে? এটা খুব সম্ভবত ছিল 10 ইনভার্স 3। আবার উচ্চতা দেওয়া আছে 88 সেন্টিমিটার, 88 মনে হয় খুব সম্ভবত, না 8 সেন্টিমিটার হবে, এটা 8 সেন্টিমিটার হবে তলদের সাথে। যাক, যা যা আছে আমি তা দিয়ে করি। হ্যাঁ, এটা 100 ইনভার্স 3 হবে না, এটা হবে 10 ইনভার্স 3 খুব সম্ভবত স্যার। ঠিক আছে, যে স্লাইড তৈরি করছে সে ভুল করছে, ঠিক আছে। 10 ইনভার্স 3 সেন্টিমিটার কিউব হলে নিম্নতলের ব্লকের নিম্নতলের ক্ষেত্রফল এটা, তরলের ঘনত্ব দেওয়া আছে তলদের সাথে 10 সেন্টিমিটার উপরে ভেসে, যেহেতু এটা আয়তকার, তাহলে নিম্নতলের ক্ষেত্রফল যা ঊর্ধ্বতলের ক্ষেত্রফলও কি তা। এই দেখো, এই তলটার ক্ষেত্রফল আর এই নিচের তলের ক্ষেত্রফল সেম হবে, তাহলে ধরো ক্ষেত্রফল দুটোটা সেম আছে। আবার তরলের গভীরতা দেখো, তলদেশ থেকে 10 সেন্টিমিটার উপরে ভেসে থাকে, তাহলে এইটুকু হচ্ছে ধরো 10 সেন্টিমিটার। এরপরে ব্লকটির উচ্চতা দেওয়া আছে, এটা 88 হওয়ার কথা না, এটা যে কোনো ভাবে আমার যতটুকু ধারণা এত হবে না, এটা ছিল পুরা ব্লকের গভীরতা কত, পাত্রের তরলের গভীরতা হচ্ছে 30 সেন্টিমিটার, এটা কেমন 88 সেন্টিমিটার হবে ভাই?
এটা পুরোটা হচ্ছে বলতেছে ওরা 30 সেন্টিমিটার, তাইলে এটা বলতেছে হচ্ছে এটা হচ্ছে ধরো কত 8 সেন্টিমিটার, এইটুকু মাথায় রাখো। এবারে ব্লকটির ঊর্ধ্ব ও নিম্নতলে পানির চাপের পরিমাণ নির্ণয় করো। ব্লকটির নিম্নতলে কত বল হবে? তাহলে ঊর্ধ্বতলে এখানে হচ্ছে এই জায়গায় চাপ হবে হচ্ছে ঊর্ধ্বতলে চাপ, ঊর্ধ্বতলে চাপ P1 ইকুয়াল টু F বাই A। এখানে হবে F, খেয়াল কর স্যাররা, এখানে চাপ দিবে উপরের পানিগুলা, এই জায়গায় যখন F হবে তখন এটা হবে AH রো জি। আমরা জানি F ইকুয়াল টু কি AH রো জি ডিভাইড বাই A, তাহলে আসলে কি দাঁড়ায় H রো জি। তবে এই ঊর্ধ্বতলের চাপ এই Hটা হবে হচ্ছে আমাদের এখানে এটাকে আমরা এইটা হচ্ছে উপরের তল থেকে চাপ, এটা তো চাপ বের করার জন্য এটাও আমাদের লাগতো না, আমাদের এত কিছু না গিয়ে ডিরেক্ট আমরা জানি তরলের চাপ P ইকুয়াল টু কি H রো জি, তাই না? তাহলে এখানে H হবে এই H1 টা। তো পুরাটা 30 হইলে এটা 10 এটা 8, তাহলে এইটুকু হচ্ছিল কত 18। তাহলে 30 এর থেকে এই নিচের 18 বাদ দিলে উপরে H1 পাবো কিনা? তাহলে সুতরাং H1 কত 30 মাইনাস হচ্ছে কত 10 প্লাস 8, তাহলে কত হয় 30 মাইনাস 18 ডিভাইড বাই এটা হচ্ছে 12 সেন্টিমিটার, মানে 0.12 মিটার। এটা যদি জানি তাহলে ঊর্ধ্বতলের চাপ পেয়ে যাব। সুতরাং P1 ইকুয়াল টু কত বলতো, কত পাবো H1 রো জি, H1 0.12 রো, পানির রো কত এখানে দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে 1080, তাহলে 1080 তরলের জি 9.8, তাহলে এত প্যাসকেল এখান থেকে চলে আসবে। বলো পারবো না ইনশাআল্লাহ ক্যালকুলেশন করতে। এখন উপরের তলের চাপ, নিচের তলের চাপ কত হবে স্যার পুরোটার, দেখো এই যে এখানে চাপ এই তলে এদিকে যে চাপটা হবে, তাহলে এই তলের চাপ নিচের তলে, নিম্ন তলে তরলের চাপ, তরলের চাপ সেটা হচ্ছে যদি P2 বলি এটা হচ্ছে H2 রো জি, তবে H হবে উপর থেকে H2 রো জি H2। তো এবার এইটুকু কত হবে বলো তো, এখনই তুমি বুঝো, পুরোটা যদি 30 হয় এই নিচের 10 সেন্টিমিটার বাদ দিলেই তো উপরেরটা পাবো এই যেটা। অথবা কেউ যদি বলে যে না স্যার আমি এটা এভাবে এখন H1 পাইছি কত আমি 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এইটুকু হচ্ছে 12 এবং 8 যোগ করলে 20 সেন্টিমিটার, একই তো কথা। পুরোটা 30 থেকে নিচের 10 বাদ দিলে উপরেরটা পাচ্ছি, এটাও বলা যায় 20 সেন্টিমিটার। তাহলে এখানে H2 হচ্ছে কত, এখানে আমরা যদি করি H2 সেটা হচ্ছে 30 মাইনাস হচ্ছে নিচের 10, তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার হলে 20.2 মিটার। তাহলে সুতরাং বলতো P2 ইকুয়াল টু কি H2 রো জি, তাহলে এটা হবে H2 হচ্ছে 0.2, রো হচ্ছে কত 1080, জি হচ্ছে 9.8, তাহলে এখান থেকে চলে আসবে আমাদের নিচের তলের চাপ। এবার আসো বলছে হচ্ছে নিম্নতলে কত বল হবে। তো নিম্নতলে বল, নিম্নতলে বল, ঊর্ধ্বতলে বল হইলে নিম্নতলে বল, খেয়াল করো বল F ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি চাপ ইকুয়াল টু P ইকুয়াল টু F বাই A, তাহলে সুতরাং বলো F ইকুয়াল টু কি P A না, আর P মানে কি H রো জি, আর ক্ষেত্রফল হচ্ছে A। আমরা এভাবে না লিখে ডিরেক্ট হচ্ছে কি A H রো জি এভাবেই লিখতে পারি। আমরা জানি নিম্নতলে চাপ আর ঊর্ধ্বতলের চাপ এগুলো আজকে আমি পড়াইছি, কিন্তু নিম্নতলে বল চাপ, সরি চাপ থেকেই তো বলের আসে, নিম্নতলে বল ডিরেক্ট A H রো জি দিয়ে লিখতে পারি, আর এখানে হবে নিম্নতল উপর একদম পৃষ্ঠ থেকে নিম্নতল পর্যন্ত গভীরতা, মানে এটা H2 হবে আর কি নিম্নতলে বল বাইর করতে হলে। তাহলে H2 এটা হচ্ছে কত 0.2 ইনটু জি হচ্ছে 1080, সরি ঘনত্ব 1080, জি হচ্ছে 9.8। এবার এ হচ্ছে কত বলতো, এ তোমাকে বলে দিছে না এই যে 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3, তাইলেই তো চলে আসবে বল এত নিউটন। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আচ্ছা আজকে এতটুকুগুলাই ম্যাথই ছিল আমার কাছে, এই ম্যাথগুলো আমি করিয়ে দিলাম তোমাদেরকে। আশা করি হচ্ছে তোমাদের পুরো চ্যাপ্টারের একটা কি হচ্ছে ওভারভিউ হয়ে গেল, পুরো চ্যাপ্টারের শর্ট কোশ্চেন মানে সূত্রগুলো এবং তাদের প্রয়োগ এবং তাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম, কিছু এখানে সৃজনশীল বোর্ড কোশ্চেন ছিল, কিছু শর্ট কোশ্চেন ছিল, চেষ্টা করেছি অল্প সময়ে ওভারঅল একটা তোমাদেরকে ভিউ দেওয়ার জন্য। এই চ্যাপ্টারের পরবর্তীতে আমরা একটা ভিডিও দিব, সেটা কিছুদিন পর, সেটা হচ্ছে আরো কিছু সিকিউ নিয়ে তোমাদেরকে হচ্ছে কি চেষ্টা করবো আমি সলভ দিতে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি ফ্রি থাকলে তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা, আর অবশ্যই তোমাদের সাথে ইন্টারমিডিয়েটে দেখা হবে। কিন্তু তোমাদের এসএসসি লেভেলে আমি পড়াই না, এসএসসি লেভেলে বেসিক্যালি হচ্ছিল
তোমাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে হলো আর তোমরা এটা থেকে উপকৃত হবে এবং মার্কেটিং, তাই না? ইন্টারে যাতে হচ্ছে তোরা আসস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।